স্বামী বিবেকানন্দ শিকাগো, তারপরে আমেরিকা, তারপরে মানে শিকাগো সহ আমেরিকার বিভিন্ন জায়গায়, তারপরে ইংল্যান্ডের বিভিন্ন জায়গায় 4 বছর থাকলেন, প্রায় 4 বছর। 1893 থেকে 1896 রওনা হলেন এবং এতদিন পর্যন্ত যে খবর আসছিল সেটাই একটা বিরাট উদ্দীপনার কারণ হচ্ছিল। এবং তারপরে যখন স্বামীজি ভারতবর্ষের দিকে রওনা হলেন 1896 ডিসেম্বরে তিনি লন্ডন থেকে রওনা হলেন এবং শ্রীলঙ্কা তখন সেখানে পৌঁছলেন 15ই জানুয়ারি। আর এখন যে আমাদের ভারত, সেখানে খুব একটা মজার মানে কি, খুব সিগনিফিক্যান্ট। এখানে স্বামীজি যেদিন পদার্পণ করলেন সেই তারিখটা হচ্ছে 26শে জানুয়ারি 1897। তারপরে তিনি দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় দিয়ে যাচ্ছেন, এগোচ্ছেন এবং সব জায়গাতেই তিনি একেবারে বীরের সম্মান পাচ্ছেন। এরকম যখন স্বামীজির খবরগুলো সব এখানে আসছে, গোটা ভারত জেগে উঠছে। কলম্বো থেকে আলমোড়া পর্যন্ত তিনি যে লেকচারগুলো দিলেন সেগুলো ইংরেজিতে লেকচার্স ফ্রম কলম্বো টু আলমোড়া, আর বাংলাতে ভারতে বিবেকানন্দ নামে পাওয়া যায়, ইংরেজিতেই বলেছেন। সেগুলোকে বলা হয় যে এই লেকচারগুলি, এই বক্তৃতাগুলি ভারতবর্ষকে জাগিয়েছিল। নেতাজি সুভাষচন্দ্র ওই বইটাই হঠাৎ করলেন, পেয়ে তিনি বুঝলেন যে এই পথটাই অনুসরণ করতে। যাই হোক, তিনি কলকাতায় ফিরলেন, সেটা হচ্ছে 1897 19শে ফেব্রুয়ারি। 15ই ফেব্রুয়ারি চেন্নাই থেকে রওনা হলেন জাহাজে এবং জাহাজটা বজবজে এসে পৌঁছলো 18ই ফেব্রুয়ারি 1897 মাঝরাতে। উনি সেদিনকে নামলেন না, মাঝরাতে এসছেন বলে 19শে ফেব্রুয়ারি পরের দিন তিনি বজবজে নামলেন। আর এখানে ওনার গুরু ভাইয়েরা খুব চিন্তায় পড়ে গেছিলেন, ওনার যারা সন্ন্যাসী গুরু ভাই ছিলেন, যে মাদ্রাসটা সারা জায়গায় এরকম সম্বর্ধনা হয়েছে, আমাদের এখানে কি এই স্বামী বিবেকানন্দ তাদের নরেনকে কোনো সেরকম উপযুক্ত সম্বর্ধনা দেওয়া হবে, নাহলে খুব লজ্জা হবে। ওরা নিজেদের থেকে কোনো চেষ্টা করেননি। কিন্তু একজন এসে, ছোট সে সাধু নয়, সে এসে বললো আপনারা চিন্তা করবেন না, যে 1 লক্ষ প্যাম্পলেট ছড়িয়েছে এবং কালকে দেখবেন শিয়ালদহে তিল ধারণের স্থান হবে না। সেই 19শে ফেব্রুয়ারি 1897। তো স্বামীজির জন্য সেই সময় কলকাতায় একটা রিসেপশন কমিটি হয়েছে, তারা একটা স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছিল। বজবজ থেকে তিনি 6টা সোয়া 6টার সময় রওনা হয়েছিলেন এবং শিয়ালদায় এসে পৌঁছেছিলেন 1897 19শে ফেব্রুয়ারি সকাল 7:30। এবং দেখা যাচ্ছে একদম তিল ধারণের জায়গা নেই। ওরা পুরোনো বইয়ে যে হিসাব আছে সেখানে বলছে 20,000-এর মতন লোক ওই সকালে সেখানে উপস্থিত হয়েছিল। তারপরে তো স্বামীজিকে সম্বর্ধনা দেওয়া হলো, ওখান থেকে নামিয়ে তাকে ঘোড়ার গাড়িতে চড়ানো হলো এবং সুরেন্দ্রনাথ কলেজ, রিপন কলেজ তখন নাম, সেখানে একটা ছোট্ট সম্বর্ধনা দেওয়া হবে, এটা ঠিক করা হয়েছে। ঘোড়ার গাড়িতে যেই তিনি উঠলেন তখন ছেলেরা এসে, কয়েকটা ছেলে ছাত্র, তারা এসে ঘোড়াগুলো খুলে দিলেন, তারাই টানতে টানতে নিয়ে গেল সেখানে অদ্ভুত সুরেন্দ্রনাথ কলেজে, রিপন কলেজ, স্বামীজিকে সম্বর্ধনা দেওয়া হলো। স্বামীজিও এত অভিভূত যে তিনি সেদিনকার বিশেষ কথা বললেন না, বক্তৃতা করার মতন অবসরও ছিল না, জায়গাও নেই সেরকম, মানে সবাই যে শুনতে পাবে সেরকম ব্যবস্থা নেই। তো স্বামীজি 2-একটা ধন্যবাদের উত্তর দিলেন। তারপরে তিনি পশুপতিনাথ বসুর বাড়িতে, বাগবাজার, সেখানে তার মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা হয়েছিল, সেখানে চলে এলেন। সেখানে কয়েকজন গুরু ভাইয়ের সঙ্গে দেখা হলো, স্বামী ব্রহ্মানন্দ, স্বামী যোগানন্দ। সেখানে খুব সুন্দর 2 ভাইয়ের দেখা হচ্ছে, গুরু ভাই স্বামী ব্রহ্মানন্দ, স্বামী বিবেকানন্দ, দুজনের মধ্যে কথোপকথন হলো। মালা পরিয়ে দিলেন স্বামী ব্রহ্মানন্দ। ব্রহ্মানন্দ মাত্র 9 দিনের ছোট, কিন্তু স্বামীজিকে মালা পরিয়ে দিয়ে প্রণাম যেই করতে গেছেন, সঙ্গে সঙ্গে তিনি প্রণাম করে বললেন যে জ্যেষ্ঠ ভ্রাতা পিতার সমান। কি প্রণাম করেছিল আগে? স্বামীজি স্বামীজি আগে প্রণাম করেছে। মানে দুজনেই, আসল কথাটার মানেটা হচ্ছে কি, হ্যাঁ, স্বামীজি প্রথমে গিয়ে প্রণাম করলেন, প্রণাম করে বললেন গুরুবৎ গুরুপুত্রেশ, আর সঙ্গে সঙ্গে ব্রহ্মানন্দজি প্রণাম করলেন জ্যেষ্ঠ ভ্রাতা সম পিতা, 9 দিনের ছোট বড় মাত্র। মানে কথাটার মানে তো বোঝা যাচ্ছে, মানে দুজনেই কিন্তু শ্রীরামকৃষ্ণের কথা স্মরণ করছেন। স্বামীজির মধ্যে স্বামী ব্রহ্মানন্দ শ্রীরামকৃষ্ণকেই দেখছেন, আবার স্বামী ব্রহ্মানন্দের মধ্যেও স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণকে দেখছেন। তবে সেখানকার পরে স্বামীজি আলমবাজার মঠে গেলেন। এই আলমবাজার মঠটাই তখন রামকৃষ্ণ মঠ, কারণ স্বামীজি যখন বেরিয়ে গেছিলেন
শেষবার পরিব্রাজক হয়ে তখন কিন্তু মঠটা বরানগরে ছিল, কিন্তু যখন গুজরাটে তিনি পরিক্রমা করছেন সেই সময়তেই মঠ চলে এসছে আলমবাজারে। আর এই আলমবাজার মঠের পদার্পণ, এই আলমবাজার মঠেই কিন্তু বিশ্ববিজয়ী বিবেকানন্দ এলেও এই দিনটা স্বামীজির কলকাতা প্রত্যাবর্তন, একই সঙ্গে ওই আলমবাজার মঠে পদার্পণ। তা আমরা এই দিনটা পালন করছি এবার এই 128তম বার্ষিকী। আর পদার্পণ যদি সেদিন থেকে ধরা যায় 1897 সাল থেকে, তাহলে এটা হচ্ছে 129তম পদার্পণ দিবস। তো এর আগে রামকৃষ্ণ মঠ মিশন একবার এটা পালন করেছিল খুব মানে যথাযোগ্য মানে মর্যাদা সহ, সেটা হচ্ছে 1997 সালে। কারণ 1997 সালে তখন স্বামীজির ভারত প্রত্যাবর্তনের 100 বছর হয়েছে। তাছাড়া আমরা এটা করিনি, না করার কারণ হচ্ছে এই আলমবাজার মঠটি কিন্তু আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের অন্তর্গত ছিল না, এই সেদিন পর্যন্ত অন্তর্গত ছিল না। এই কিছুদিন আগে এটা রামকৃষ্ণ মঠের একটা শাখা কেন্দ্র হয়েছে, কাজে এই অনুষ্ঠানটা এখন আমাদের অনুষ্ঠান হয়েছে, সেই জন্যই আমরা এটি পালন করছি। এবং ওই দিনটিকে আমরা যেন রিএনাক্ট করছি, ওই পুনরায় অভিনয় করার চেষ্টা করছি সেদিনকে। এবং নানাভাবে বহু সংস্থা যারা এতদিন ধরে উদযাপন করেছেন, এখানে উপস্থিত আছেন স্বামী শারদাত্মানন্দ মহারাজ। এনার কাছে আমরা কৃতজ্ঞ, কেননা উনি হচ্ছেন জেনারেল সেক্রেটারি শ্রী রামকৃষ্ণ আশ্রম বরানগর, ওই কাঁচ মন্দির বোধহয় আপনাদের হেডকোয়ার্টার গঙ্গার ওপারে, সেখানকার উনি জেনারেল সেক্রেটারি। এদেরই একটি শাখা কেন্দ্র ছিল এতদিন হচ্ছে আলমবাজার মঠ। তা এই আলমবাজার মঠটাকে ওরা এতদিন পর্যন্ত ওরাই রক্ষণাবেক্ষণ করেছেন, এবং ওরা কিন্তু খুব ধুমধাম সহকারে যথাযোগ্য মর্যাদা সহকারে এটা দীর্ঘদিন ধরে এটিকে উদযাপন করে আসছে। এবং গত বছর থেকে, যেহেতু আমাদের 2023 সালে এটা নেওয়া হয়েছিল, গত বছর থেকে আমরা এটাতে অংশগ্রহণ করেছি, কিন্তু উদ্যোক্তা ওরাই ছিলেন, আমরা অংশগ্রহণ করেছি। এবং ওরা ওই সেই যে 128 বছর আগে এই দিনটাতে স্বামীজি যেভাবে এসেছেন বজবজ থেকে, সেইটাকে একেবারে সেই রুটটা, সেই ট্রেনে করে আসা, সেটাকেই পালন করেন। তা এবারও কিন্তু সেটা হচ্ছে বজবজ থেকে একটা রেলওয়ের ইস্টার্ন রেলের সঙ্গে আমরা যোগাযোগ করেছি, প্রতিবারই ইস্টার্ন রেলের সহযোগিতা করে, এবারও সহযোগিতা করছেন। একটা স্পেশাল ট্রেন ওরা দেন সকালবেলা, সেটা ওই বজবজ থেকে আসবে এবং বজবজ থেকে সেটা ওই শিয়ালদাতে আসবে, শিয়ালদার পরে একটা শোভাযাত্রা হবে। বজবজের অংশটা দেখছেন এই আমাদের নরেন্দ্রপুরের সেক্রেটারি শাস্ত্রজ্ঞানন্দ মহারাজ, তা তুমি সেটা বলতে পারো কি হবে? বজবজের আর আপনি বলবেন আলমবাজার বাকি অংশটা কি কি হবে? বজবজে স্টেশনে আমাদের অনুষ্ঠান শুরুর আগে একটা ছোট পুষ্প স্বামীজির একটা মূর্তি রয়েছে বজবজ স্টেশনের বাইরে, সেখানে আমরা মৃত্যু শোভাযাত্রা, ছোট শোভাযাত্রা করে গিয়ে সেখানে স্বামীজির প্রতিকৃতিতে আমরা মাল্য অর্পণ করবো, স্বামীজিকে শ্রদ্ধা জানাবো। তারপরে বজবজের ওই পুরনো যেটা প্ল্যাটফর্ম যেখানে স্বামীজি অবতরণ করেছিলেন, তার একটু দূরেই নতুন প্ল্যাটফর্মটা হয়েছে, সেখানেই একটা স্টেজ থাকবে, সেখানে একটা ছোট অনুষ্ঠান হবে এই 1 ঘন্টা মতো। সেখানে পূজ্যপাদ জ্ঞানালোকানন্দজি মহারাজ থাকবেন, এছাড়া বজবজের যিনি স্টেশন ম্যানেজার তিনিও থাকবেন, এবং বজবজ স্বামী বিবেকানন্দের এই প্রত্যাবর্তন কে নিয়ে যে স্মৃতিরক্ষা কমিটি তারাও থাকবেন, বজবজ পৌরসভাও এটা সহায়তা করছেন। সেখানে একটি ছোট্ট অনুষ্ঠান হবে এবং তারপরে আমরা ওই পূর্ব রেল বজবজে যে ট্রেনটি আমাদের দিচ্ছে সেটিকে সাজানো হবে, বিশেষ করে মানে স্বামীজির এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে কিছু ফ্লেক্স দিয়ে ফুলমালা দিয়ে সাজানো হবে। এবং স্বামীজির একটি মূর্তি, সেই মূর্তিটি আমরা ওই বজবজ স্টেশনে ওই প্ল্যাটফর্মের ওপরই রেখে আমরা অনুষ্ঠানটা করব। তারপর সেই মূর্তিটিকে নিয়েই আমরা ট্রেনে উঠব, যেন এই ভাব যে স্বামীজি কে নিয়ে আমরা আসছি আবার একই রকমভাবে বজবজ থেকে, বজবজ স্টেশন থেকে একটি ট্রেনের একটি কামরায়, এবং ভক্ত ছাত্র আমাদের স্বেচ্ছাসেবক তারা সকর্মী তারাও সবাই থাকবেন।
এবং ওই সময় পুলিশ ব্যান্ড তারাও কিন্তু তাদের অভ্যর্থনা সূচক যে বাদ্য সেই বাদনটি করবেন এবং স্টেশন ম্যানেজার ওখান থেকে ফ্ল্যাগ অফ করবেন ট্রেনটিকে এবং ট্রেনটি মোটামুটি 11টা থেকে 11:15 নাগাদ ওখান থেকে ছাড়বে, ছেড়ে ওই ট্রেনটি বজবজ স্টেশন থেকে শিয়ালদা স্টেশনে এসে পৌঁছবে। তারপর শিয়ালদা স্টেশনে সেখানে আবার ওখানে ওই প্ল্যাটফর্মে তাদের আমাদের মানে স্বামীজিকে যেন অভ্যর্থনা জানানো হবে এবং ওই স্টেশনের ওই কামরা থেকে স্বামীজির মূর্তিটিকে নামিয়ে আবার ওখানে একটি ছোট্ট শোভাযাত্রা হবে। এবং এবার তাতে কে কে থাকবে বিশিষ্ট বজবজ স্টেশনে থাকবেন আমাদের ওই অঞ্চলের বিধায়ক পূজ্যপাত জ্ঞানানন্দজি থাকবেন, ওই অঞ্চলের বিধায়ক থাকবেন, বজবজ পৌরসভার যিনি চেয়ারম্যান তিনি থাকবেন এবং স্টেশন ম্যানেজার থাকবেন। এই তিনজন আমাদের বিশেষ অতিথি থাকবেন। আর শিয়ালদা স্টেশনে যখন আসবে তখন ওখানে আমাদের ইস্টার্ন রেলের জেনারেল ম্যানেজার তিনিও উপস্থিত থাকবেন এবং সম্ভবত পুলিশ কমিশনার পুলিশ কমিশনার আমাদের কলকাতার পুলিশ কমিশনার যিনি তিনিও সম্মতি জানিয়েছেন যে তিনিও সেখানে উপস্থিত থাকবেন। এছাড়া অন্যান্য যে অতিথিবৃন্দ তারা তো থাকবেন, আমাদের পূজনীয় সন্ন্যাসী মহারাজেরাও থাকবেন। মধু মহারাজ, আপনি বলুন যে এই যে আমরা করছি কোলাবোরেশন, হ্যাঁ, পরস্পরের সহযোগিতা এটাই করছি, আগে এটা আলাদাভাবে মতই করতো, সেই সম্পর্কে দু চার নমস্কার। ঠিক আছে আসতে নমস্কার। পূজ্যপাত শ্রীমৎ স্বামী শিবিরানন্দজি মহারাজ, উপস্থিত অন্যান্য সন্ন্যাসী মহারাজরা আছেন এই বেলুড় মঠের হেডকোয়ার্টারে। আজকে আমাদের এই আগামী 19শে ফেব্রুয়ারি স্বামী বিবেকানন্দের বিশ্বজয়ের পর যে প্রত্যাবর্তন, যে ঐতিহাসিক প্রত্যাবর্তন দিনটা উদযাপন হয়ে আসছে 2009 সাল থেকে বিশেষভাবে আলমবাজার মঠ কর্তৃপক্ষ শ্রীরামকৃষ্ণ আশ্রমের শাখা কেন্দ্র এতদিন ছিল। তো আমি সেখানকার একজন সম্পাদক হিসেবে এইটা দায়িত্বের সঙ্গে আমরা কলকাতাবাসী এবং অন্যান্য প্রচুর প্রতিষ্ঠান যুক্ত ছিলেন। এটা একটা আবেগ উদ্দীপনার মধ্যে দিয়ে এই দিনটাকে আমরা উদযাপন করে আসছি। তো পূজনীয় শ্রীমৎ স্বামী শিবিরানন্দজি মহারাজের ঐকান্তিক প্রচেষ্টায় এই আলমবাজার মঠ সেটি রামকৃষ্ণ মঠ মিশনের সঙ্গে একীভূত হয়েছে 2023 সালে। তো তখনই আমি মহারাজকে প্রার্থনা করেছিলাম যে এই দিনটি যেন উদযাপন করা হয়। মহারাজ কৃপা করে দিনটি উদযাপন করার সম্মতি দিয়েছিলেন, গতবারে একসঙ্গে মিলেমিশে হয়েছিল। তো এবছর থেকে আমাদের একসঙ্গে মানে রামকৃষ্ণ মঠ মিশন কর্তৃপক্ষ এটার দায়িত্ব নিয়ে এই দিনটি উদযাপন করা অঙ্গীকার করেছেন।